This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইম আর দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছে আজকে ফুল অ্যান্ড ফাইনাল। লিমা, প্রথমে কোন খবর? এই মুহূর্তে বড় খবর শুভজিৎ। ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে সবথেকে বড় খবর দিই আপনাদের। বাংলায় প্রায় অর্ধেক ভোটারকে দিতে হবে এসআইআর নথি, মানে প্রায় অর্ধেক। 2002-এর ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ব্যাপক ফারাক রয়েছে। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এই ফারাকটা কতটা? দেখো, খুব আশ্চর্যজনক, খুব সারপ্রাইজিং ভাবে রাজ্যের অন্যতম বড় জেলা নর্থ 24 পরগনা, সেখানে ম্যাপিং কমিশনের অর্থে, যেটা বাংলা করলে দাঁড়ায় 2002-এর ভোটার তালিকার সাথে সাম্প্রতিক 2025-এর যে ভোটার তালিকা, সেটার মিল পাওয়া গেছে মাত্র 45%। অর্থাৎ উত্তর 24 পরগনায় যারা বাসিন্দাতে রয়েছেন তার মধ্যে শুধুমাত্র 45% বাসিন্দাদের নাম খুঁজে পাওয়া গেছে, বা তাদের পরিবারের বাবা বা মা এরকম কারো নাম খুঁজে পাওয়া গেছে 2002-এর ভোটার তালিকায়। বাদ বাকি এত সংখ্যক ভোটাররা ম্যাপিংয়ের আওতাতেই আসেননি, অর্থাৎ এত নতুন ভোটার অথবা অন্য কোথাও থেকে শিফট করা হয়েছে। শুধুমাত্র উত্তর 24 পরগনা নয়, 3 জেলার কাজ শেষ হয়ে গেছে। ঝাড়গ্রাম, এখানে প্রায় 53.16%। আলিপুরদুয়ারের কাজ শেষ হয়েছে, তুলনামূলক অনেকটা ভালো, 60%-এর উপরে রয়েছে এখানকার ম্যাপিং বা মিলের শতাংশ। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, তাদেরও কাজ অনেকটা শেষ হয়েছে। বাদবাকি জেলার কাজ শেষ হয়ে গেছে, শুধু আপলোডিং করা হচ্ছে, প্রসেসিংয়ে আছে, তার জন্য সেগুলিকে বলা হচ্ছে না। যদিও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এগুলি সবই 50-এর মধ্যে রয়েছে। এটাই এখন একটাই মাত্র প্রশ্ন, যে যেখানে আমরা যদি বিহারটা দেখি এবং বিহারটার সাথে তুলনা করি, বিহারে 60 থেকে 62% ম্যাপিংয়ের আওতায় ছিল, অর্থাৎ মিল হয়েছিল তাদের শেষ যে এসআইআর-এর ভোটার তালিকা 2002-এর ভোটার তালিকার সাথে। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে প্রায় 10 থেকে 12% গ্যাপ থাকছে। এই গ্যাপটার কি কারণ? স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের আশঙ্কা রয়েছে যে তিনি হয়তো নর্থ 24 পরগনায় রয়েছেন এবং এখনো পর্যন্ত নাম খুঁজে পাচ্ছেন না। এরকম সংখ্যাটা নেহাতি কিছু কম নয়। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রশ্ন যখন উঠছে, কমিশনের বক্তব্য, ভয় কাউকে পেতে হবে না, কারণ এসআইআর করার জন্য আরও বাদবাকি 11টি ডকুমেন্টস রয়েছে। যে 11টি ডকুমেন্টস দিলেও কিন্তু তারা একটু সংক্ষেপে জানতে চাইছি যে এই কমিশনের তরফ থেকে এটাকে পরিষ্কার করা হয়েছে, এই এতটা ফারাক কেন? বিভিন্ন কারণের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে পরিযায়ী, রাজ্যে বহু মানুষ কাজ করতে চলে গেছেন, তারা সেখানে গিয়ে সেই রাজ্যের বাসিন্দা হয়ে গেছেন, ফলে তারা এখানকার আর ভোটার নন, এরকম একটা কারণ হতে পারে। 2 হতে পারে মৃতের তালিকা, যেটা বারবার কমিশন বলছে যে অনেক বহু মৃত ভোটারের নাম এখনো পর্যন্ত থেকে গেছে, যার ফলে 2025-এ যখন সেই নাম গেছে সেটা ছাড়াই বাছাই করা হয়েছে। এবং আরও একটি হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ হাওড়া জেলার কোনো বাসিন্দা তিনি মনে করছেন উত্তর 24 পরগনায় থাকবেন, কলকাতায় চলে আসবে, যদিও কলকাতার যে রেজাল্ট সেটাও খুব খারাপ, মাত্র 55% মিল খুঁজে পাওয়া গেছে। সাধারণত আমরা মনে করি যে সাধারণ মানুষরা জীবিকার জন্য কলকাতা বা তার সন্নিকটে থাকেন, কিন্তু এখানে সেটাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র 55% মানুষের নাম 2002 সালের তালিকার সাথে হয়, তাদের তালিকার সাথে মিলছে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবর টিভি9 বাংলা ব্রেক করছে, 2002 থেকে 2025-এ যে ভোটার তালিকা রয়েছে তাতে একটা বিশাল ফারাক রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, উত্তর 24 পরগনা স্পেসিফিক্যালি বলতে পারি, সেখানে উত্তর 24 পরগনায় 45% মাত্র ম্যাচ করেছে। আপনি কিভাবে দেখছেন? আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে এসআইআরটা হচ্ছে আসলে মানুষের ভোটাধিকার চুরির একটা প্রয়াস। 2002 সালে যখন হয়েছিল, 2002 সালে এসআইআর মানুষকে আগবাড়ি কোনো নথি জমা দিতে হয়নি। 2002 সালে যারা বুথ লেভেল অফিসার ছিলেন, বিএলওরা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভেটা করেছিলেন। আমরা তো প্রথম দিন থেকে বলছি, আগে কেন নির্বাচন কমিশন বাড়ি বাড়িতে গিয়ে এই সার্ভেটা কমপ্লিট করবে না? কেন মানুষকে গিয়ে সব নথি জমা দিতে হবে? যে মানুষ কর্মসূত্রে বাইরে থাকছেন, যে মানুষ পরিযায়ী শ্রমিক, তারা এসে নিজের কাজের জায়গা থেকে নথি জমা করবে না? নথি জমা করতে না পারলে তার নাম বাদ দেওয়া হবে। অর্থাৎ গণতন্ত্রকে প্রহসনে পরিণত করবার সব রকমের চেষ্টা বিজেপি আশ্রিত নির্বাচন কমিশন করছে।
এটা ভারতবর্ষের গণতন্ত্রের লজ্জা। কিন্তু এইসব করে বাংলার বৈধ নাগরিকের নাম বাদ দিতে পারবে না। বৈধ নাগরিকের নাম যদি বৈধ ভোটারের নাম বাদ দেয় তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। আর যে বারবার করে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বলা হচ্ছে তাদের অনুপ্রবেশের জন্য জনসংখ্যা জনবিন্যাস বদলে গেছে, বাংলাদেশ তো দেখা যাচ্ছে যে হিন্দুর পার্সেন্টেজ কমছে, বাংলাদেশে তো মুসলমান পার্সেন্টেজ কমছে না। এবং যে উত্তর 24 পরগনা, যে নদিয়ার কথা আপনারা বলছেন, সেই জেলাগুলোতে কেন সেন্সাস হয়নি? সেন্সাস হলেই বোঝা যেত আসলে কোন জনবিন্যাসের ফলে বিজেপি সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে এতগুলো সাংসদ পায়। দেখবেন বনগাঁর সাংসদ বিজেপি, আজকে রানাঘাটের সাংসদ বিজেপি, বালুরঘাট থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই বিস্তীর্ণ বর্ডার লাগোয়া অঞ্চলে কাদের জনবিন্যাস বদলে যাওয়ার স্বরূপবাবু, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো একবার আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখতে চাইবো, এই যে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এখনো পর্যন্ত যে কটা জেলায় হয়েছে তার মধ্যে একদম নির্দিষ্টভাবে উত্তর 24 পরগনার কথাটা বারবার করে আসছে, এবং সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে দক্ষিণ 24 পরগনার কথা বলা যাচ্ছে, যেহেতু শতাংশটা মানে যে পার্সেন্টেজটা মিলছে সেটা অত্যন্ত কম, 44%, 45%। মালদা, উত্তর 24 পরগনা পরপর এই জেলাগুলোতে এখনো পর্যন্ত অমিল অনেকটা রয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। ভবানীপুরে বাড়ছে বহিরাগত, কোট আনকোট বহিরাগত। কেন কোট আনকোট বললাম? তার কারণ এই অভিযোগ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নতুন করে নাম তুলতে হবে। তৃণমূল কংগ্রেসে সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলতে চায়, সকলকে নিয়ে চলতে হবে। ভবানীপুরের বিজয় সম্মেলনীতে ঠিক এই মন্তব্যই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার কি বলেছেন তিনি এক্স্যাক্টলি আমি পিসিআরকে বলবো দর্শকদের শোনাতে। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে, সব মানুষকে সাথে নিয়ে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এখানে বাংলার বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা। প্রশ্ন হচ্ছে কাউন্সিলর ওনার, এবং সম্ভবত ওনার ফ্যামিলির একটা অংশ আছে কাউন্সিলর হিসেবে। আচ্ছা, মেয়র ওনার, বিধায়ক উনি নিজে, মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার উনি নিজে। তাহলে এত কিছু হচ্ছে, বিশেষ করে মেয়র যখন ওনার, তাহলে কি মেয়রের অজান্তে এতগুলো বিল্ডিং এর প্ল্যান পাস হয়ে যাচ্ছে, নাকি মেয়রই প্ল্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছেন? আমার কাছে যতদূর খবর, মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে এসআইআরটা ভালো মতো করতে। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট মেনে নিলেন যে এসআইআর এর মধ্যে দিয়ে যদি সো কল্ড ওই ধরনের কিছু হয়ে থাকে কোথাও, তার কিন্তু রেকটিফিকেশন হওয়া সম্ভব, অর্থাৎ এসআইআর হচ্ছে এফেক্টিভ। মুখ্যমন্ত্রী বহিরাগত অন্তর্গত আগে একবার চালু করেছিলেন, জয় শ্রীরাম যখন বলছিল বিজেপিতে গিয়ে অর্জুন সিং, তারপরে আবার তাকে তৃণমূলে নিয়ে এসেছিলেন, অন্তর্গত করে দিয়েছিলেন। ফলে তৃণমূলে থাকলে অন্তর্গত আর বিজেপিতে থাকলে বহিরাগতর যে তত্ত্ব, সেই তত্ত্বের মনোভাবে চলাটা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার বলে আমার মনে হয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেছেন এবং বাকিদের বক্তব্য আপনাদের শোনালাম। ফলে এক্ষেত্রে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য। ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, যেখানে অবাঙালি ভোটারের সংখ্যা যথেষ্ট উল্লেখজনক আপনারা জানেন, কিন্তু গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখানে 58,000 ভোটে যেতে, মানে 58,000। কিন্তু যদি 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে দেখি, সেক্ষেত্রে কিন্তু শাসক দলের ভোট মার্জিন অনেকটা কমে যায়। 8টা ওয়ার্ডের মধ্যে 5টাতে এগিয়ে থাকে বিজেপি। আমি ঠিক এই জায়গা থেকে আমার সহকর্মী সায়ন্তকে প্রশ্ন করব। সায়ন্ত, আমি জানতে চাইবো যে তাহলে কি এই বহিরাগতদের প্রেশারাইজ করে ঢুকিয়ে দেওয়া বা তৃণমূল সুপ্রিমো যেই কথাগুলো বললেন, এই পার্টিকুলার এই ওয়ার্ডে পিছিয়ে থাকা এই একটা আশঙ্কার জায়গা থেকে একটু ডিটেল বলবে কোন কোন ওয়ার্ডগুলো পিছিয়ে থাকা, সেখানে কারা কারা থাকেন?
একদমই, দেখো ভোট অঙ্ক তো অবশ্যই রয়েছে, কারণ গত লোকসভা নির্বাচন যদি আমরা দেখি 2024-এর লোকসভা নির্বাচন 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে ছিল। কোন কোন ওয়ার্ডে? 70, 71, 72, 74, এমনকি তারা পিছিয়ে ছিল 75-ও। এবং একের পর এক ওয়ার্ডে পিছিয়ে থাকার কারণে কিন্তু তৃণমূল কোথাও চিন্তিত রয়েছে যে ভোট অঙ্কে আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মার্জিন কী হবে, যে প্রার্থী করা হবে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে গতকাল রাজ্য সভাপতির কথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী হচ্ছেন। কিন্তু যে জায়গাটা তাদেরকে ভাবাচ্ছে সেটা হচ্ছে ভোট অঙ্ক, যাদেরকে বলা হচ্ছে বহিরাগত। দেখো বহিরাগত অবশ্যই এসছে, সেটা ভবানীপুরের মানুষও স্বীকার করেছেন যে এখানে আর্থসামাজিক দিকটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। যা জমির দর বাড়ছে, সেখানে সাধারণ মানুষ তাদের বাড়ি, যাদের পুরনো বাড়ি সেগুলো বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু শাসক দলকে ভাবাচ্ছে ভোট অঙ্ক, কারণ তুমি শুধু 73 নম্বর ওয়ার্ড, যেটা এখানে শাসক দলকে ভোট অঙ্ক ভাবাচ্ছে, এই ওয়ার্ডগুলো ভাবাচ্ছে, নাকি প্রার্থী যে ওয়ার্ড থেকে দাঁড়াচ্ছেন সে ওয়ার্ডে হেরে যাওয়া বা পিছিয়ে থাকা, মূলত পিছিয়ে থাকে এক্ষেত্রে, সেটা আরো বেশি ভাবাচ্ছে? দেখো অবশ্যই সেটা তো ভাবাচ্ছে। এখানে 70, 71, 72 তিনটি ওয়ার্ডে কিন্তু অবাঙালি অধ্যুষিত সব থেকে বেশি। এরপর যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে 74, সেই ওয়ার্ডে শিল্পপতিরা থাকে, একাধিক অবাঙালি অধ্যুষিত, অর্থাৎ ওখানে ওই ওয়ার্ডটি আলিপুর, সেখানে অবাঙালি অধ্যুষিত সব থেকে বেশি। এই ওয়ার্ডগুলো কিন্তু সব থেকে ভাবাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা দাবি করছেন যে তারা সারা বছর থাকে, অথচ লোকসভা নির্বাচনে ভোট যাচ্ছে গেরুয়া শিবিরের ঝুলিতে। এই চিন্তায় কোথাও না কোথাও একটা কাজ করছে শাসক দলের মাথায়, যে পুনরায় লোকসভা নির্বাচনে যে ভোটগুলো গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছে সেগুলো পুনরায় আবার যাবে না তো, তাহলে কিন্তু বিপদ বাড়বে। দেখো এই যে ভবানীপুর বিধানসভায় সেখানে 2টি ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূল প্রার্থীকে কিন্তু সব থেকে সুবিধাজনক জায়গায় রাখে। একেবারে, যে কারণে একদমই তুই যে বিষয়গুলো উল্লেখ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই জায়গা থেকেই হয়তো চিন্তা এবং দুশ্চিন্তা প্যারালালি কাজ করছে। কিন্তু এই যে ফোর্সফুলি বহিরাগতদের এখানে ভোটার করা হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য বা তাদেরকে এক্সক্লুড করার জন্য কোন পন্থা অবলম্বন করবেন তৃণমূল সুপ্রিমো? তাহলে কি এসআইআর এর পক্ষে তিনি সওয়াল করলেন? সেই বিষয়টা সময় বলবে। সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন, যাদের এ ছিল এখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে, এরকম আছে। বড়বাজার, হাওড়া থেকে অবাঙালিগুলো অনেক এসেছে এই এলাকায়। বাঙালি পরিবার যারা, তারা দেখছে যে আমার যদি প্রপার্টি থাকে, তার প্রপার্টি নন বেঙ্গলিরা সে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো বলবো, ওটা ভবানীপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। ভবানীপুরে অনেকেরা এখন কি করছে, সবাইরা বেশিরভাগ টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে, ওই দামের মধ্যে কম ভাড়াতে আর নিজস্ব ওনারশিপ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আউটসাইডাররা এখন ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তো এখানে কি হচ্ছে, বাইরের থেকে চলে আসছে লোক, কিংবা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এখানে, তারপর বাইরে থেকে লোক আসছে। দুপাশে দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই, সব সত্যি ভবানীপুর নন বেঙ্গলি অবাঙালিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি ফ্ল্যাট যদি ফাঁকা পড়ে থাকে বাইরের লোকই তো এসে কিনবে, এ পাড়ার লোক কিছু কিনছে, কিছু বাইরের লোক আসছে। যেখানে উত্তোলন আছে সেই উত্তোলনগুলোকে খালি করে দিয়ে সেখানে প্রমোটাররা বাড়ি তৈরি করে দেবে, এবং এই মানুষগুলো চলে যাবে। নতুন মানুষগুলো কোথা থেকে আসছে, তারা এসে তারা বাংলার যে কালচার, বাংলার যে একটা রীতি রেওয়াজ, সেই ব্যাপারটাকে তাদের জানা নেই স্বাভাবিক কারণে, এবং উত্তোলনের মানুষগুলোও ভীষণ অসুবিধায় পড়ছে। তো সেই জায়গা থেকে মেয়র, আপনারা জানেন মাননীয় মেয়রও কিন্তু এইটাকে নোটিফিকেশান করে বন্ধ করেছে, কোনো উত্তোলনকে তোলা যাবে না। আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, কাজ করছি, এবং আমরা এখানে বাংলার বাড়ি করে দেবো। এর আগে ভবানীপুর নিয়ে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, একবার শোনাবো আপনাদের। 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। মাঝে মাঝে পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারাবে। সেই জন্য বললাম তাদের পাগল ছাগল ছাড়া আর কিছু বলা যায় না।
তার কারণ ভবানীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিই, এটা আমাদের কাছে গর্ব। শেষ কথা নির্বাচন কমিশন বলে না, ইডি বলে না, সিবিআই বলে না, শেষ কথা বলে এই মানুষ। আর বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি। নাগরাকাটায় খগেনের উপর হামলা, কলকাতায় তীর ধনুক নিয়ে মিছিল কলেজ স্কোয়ার থেকে জরিনা ক্রসিং পর্যন্ত। সেই মিছিলে আপনাদেরকে নিয়ে যাব, ছবিটা দেখাবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সেখান থেকে। প্রদীপ্ত, দেখো, আমার সহকর্মী তুষার ঘটককে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তার প্রস্তুতি একেবারে শেষ লগ্নে। কিছুক্ষণের মধ্যেই এই সভাস্থলে, এই মুহূর্তে সভা চলছে কলেজ স্ট্রিটে, সেই কলেজ স্ট্রিট থেকেই মিছিল শুরু হবে, যা শেষ হবে ডরিনা ক্রসিংয়ে। কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসে উপস্থিত হবেন এবং বঙ্গ বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তারা অনেকেই ইতিমধ্যে এসে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারীও এই মিছিলে কিছুক্ষণের জন্য আসবেন, এরকমটাই এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। এবং মূলত খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপরে যে হামলা চলেছিল তার প্রতিবাদেই আজকের এই কর্মসূচি। তবে শুধুমাত্র খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপরে হামলা নয়, তার পাশাপাশি এই রাজ্যে কোনো নারী নিরাপদ নয়, জঙ্গলের রাজত্ব চলছে, এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই আজকে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, তারা এখান থেকে মিছিল করে জরিনা ক্রসিংয়ে যাবেন। এই মুহূর্তে বক্তৃতা করছেন তাপস রায়, তমগ্ন ঘোষরা রয়েছেন। আরেক প্রান্ত থেকে আমাদের অপর প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, প্রদীপ্ত যে প্রান্ত থেকে ছবিটা দেখাচ্ছিল, প্রচুর বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। কখন তারা এই মিছিল শুরু করবেন, এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন? দেখো, আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি এই যে কলেজ স্ট্রিট, এখানে কিন্তু প্রচুর যারা বিজেপির সমর্থক তারা কিন্তু রয়েছেন। এবং শুধু তাই নয়, যে মূলত যে বার্তা, সেই বার্তাই তারা দিতে চান। যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে মূলত সামনে রেখে রুদ্রনীল ঘোষ তিনিও রয়েছেন। আজকের যে মিছিল, এই মিছিলে মূলত কি বার্তা আপনারা দিতে চান? দেখুন, এটা কার্যত স্পষ্ট যেভাবে নারী সম্মান, নারী অধিকার ভুলুণ্ঠিত, ঠিক তেমন ভাবে কার্যত ধারাবাহিকভাবে এই মাটি, জল, জঙ্গল যাদের অধিকার, আদিবাসী এবং জনজাতির সমাজ তাদের জমি, জল, জঙ্গল কেড়ে নিয়ে অবৈধভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করে কার্যত বিদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার বানাবার অভিপ্রায় নিয়ে তৃণমূল দখল করে নিচ্ছে সেই সমস্ত জমি। উত্তরবঙ্গের জল জঙ্গল বলুন, আপনি রাঢ়বঙ্গের দিকে যান, সর্বত্র এক যারা আদিবাসী সমাজ রয়েছে তাদের উপরে অত্যাচার নেমে এসছে। অর্থনৈতিকভাবে তাদের কোনো রকম উন্নতি হয়নি। তাদের যে নারী কন্যা রয়েছে তাদের উপরেও শারীরিক অত্যাচার হয়েছে। এবং তারপর খগেন মুর্মুর উপরে আক্রমণের যে ঘটনা, তা স্পষ্ট করে বলে দেয় যে এই রাজ্যে যতটা মহিলা নিরাপত্তা বিঘ্নিত, ঠিক ততটাই এই মাটি, জল, জঙ্গল যাদের, তাদেরকেও কোন ঠাসা করবার একটা পরিকল্পনা তৃণমূল নিয়েছে। তার বিরুদ্ধেই, এই অমানবিক আচরণের বিরুদ্ধে, এই গণতান্ত্রিক যে অবক্ষয় ঘটানোর চেষ্টা করছে তৃণমূল, তার বিরুদ্ধে পুরো আদিবাসী সমাজ তারা রাস্তায় নেমেছেন। যারা বিশ্বাস করে আদিবাসীরাই এই মাটি। প্রদীপ্তও রয়েছে, তোমাদের দুজনের মাধ্যমে আমরা অবশ্যই মিছিলের দিকে নজর রাখবো। কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য ইতিমধ্যে এসে পৌঁছেছে, শুনবো কি বলেছে। আমাদের এই আদিবাসীদের নেতৃত্বে আজকের এই মিছিল, আদিবাসী সমাজকে এরা সম্মান করে না এবং আদিবাসীরা সেই জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পায়ে পা মেলাচ্ছে। অন্যদিকে ভোটের 6 মাস আগেই ইস্তাহার ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখনো রাজ্য কমিটি গঠন হয়নি বিজেপির। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর 3 মাস পার হয়ে গিয়েছে, রাজ্য কমিটি গঠন না হওয়ায় বিজেপির অন্দরে বেশ কিছু প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে।
স্ক্যানারে বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেনের ভূমিকা, খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু থেকে শুরু করে দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড, সামনের সারিতে নেতৃত্ব দিতে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি। দুই সতীর্থ খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদেও শ্রমিককে পথে নামতে দেখা যায়নি। প্রচারের আলো কারা কেড়েছেন? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। কিন্তু কবে রাজ্য কমিটি গঠিত হবে এই বিষয়ে একটা বিজেপি নেতাকর্মীদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব রয়েছে, একটা সংশয় রয়েছে। বিজেপি এটাই তো একটা বড় কথা যে একজন ক্লান্ত, শ্রান্ত, অবসন্নকে রাজ্যের দায়িত্ব সঁপে দিয়েছে। ওই যে বললাম, যাতে নেতিয়ে পড়ে বিজেপি। বিজেপি আগে ঘরের দ্বন্দ্ব সামলা, পরে ভাববি বাংলা। গোটা বাংলার মানুষ দেখছে, একদিকে শ্রমিক ভট্টাচার্য দৌড়চ্ছেন, একদিকে সুকান্ত মজুমদার যাচ্ছে, আর শুভেন্দু অধিকারী উল্টো দিকে উল্টো বক্তব্য দিচ্ছে। একটা গোটা দল রাজনৈতিক কিংকর্তব্যবিমূঢ় অবস্থা দাঁড়িয়ে রয়েছে। মানে নেতার সাথে, লিডারের সাথে হয়তো গুলিয়ে ফেলছেন। নেতা অনেক ধরনের হয়। আপনি চুপচাপ থেকে সবার কথা শুনে পার্টিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। শ্রমিকদা আমাদের সেরকম একজন নেতৃত্ব, এবং আমরা অত্যন্ত গর্বিত এবং ফর্চুনেট তাকে আমরা সম্মানীয় রাজ্য সভাপতি পেয়ে। শ্রমিকদার 42 বছরের সংগঠনের এক্সপিরিয়েন্স, আজকে সংঘ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি, এমন একজন ব্যক্তি বলতে গেলে তার কোনো শত্রু নেই। এবং তার কি বলবো, কথাবার্তা তো আলাদা করে আমার কিছু বলার নেই। তার ওরেটরি স্কিলস, সেটাও বাদ দিলাম। একজন খুব পছন্দের মানুষ, সবার কাছেই খুব পছন্দের এবং খুব অ্যাপ্রোচেবল। তাই মোহাম্মদ সেলিমদা হয়তো দলের বিধায়ককেই খুন করার অভিযোগ রয়েছে এমন একজনকে কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেস যোগদান করালো। ফুল বদল করলেন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে অভিযুক্ত বিজেপি নেতা, যার নাম নির্মল ঘোষ। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ককে খুনে অভিযুক্ত দাপুটে বিজেপি নেতাকে তৃণমূল কংগ্রেস তাঁদের দলে নিল। 6 বছর জেল খাটার পর বেকসুর খালাস হয়ে বিজেপি থেকে তৃণমূলে ঢুকলেন নির্মল ঘোষ। 2019 সালে 9 ফেব্রুয়ারি বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নির্মল ঘোষকে ফাঁসানো হয়েছিল ক্লিন চিট দিয়ে, মন্তব্য প্রকাশ করলেন জয়প্রকাশ মজুমদার। যে তৃণমূলের বিধায়ক খুনে বিজেপির যে নেতা 6 বছর জেলে ছিল, পরবর্তীতে বেকসুর খালাস হয়ে তিনি বেরোলেন, যে তাদের বিধায়ক খুনের একজন আসামিকে তাকে তারা জয়েনিং করাচ্ছে। আমরা চাই তিনি ওখানে গেছেন, তিনি সেখানেই সুখে শান্তিতে থাক। আমাদের বিজেপি দল একটা স্বচ্ছ দল। ওই নির্মল বাবু আর নির্মল বাবুর স্ত্রী ছাড়া আমি ওখানে আর কাউকে দেখতে পাই। তা সুতরাং ওই 100, 150, 200 এগুলো হচ্ছে গুজবের কথা। চিলে কান নিয়ে গেল, আপনি কানে হাত দিয়ে দেখুন, তাহলে বাস্তবতাটা পাবেন। ওই লোকগুলোর পায়ের নিচে মাটি সরে গিয়েছিল, ও আর জায়গা পাচ্ছিল না, এখন লুটে পুটে খাওয়ার জন্যই তৃণমূলে গিয়েছে। দেখুন, এটা দলের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের ব্যাপার। কারণ এখন আমাদের দলে কাউকে জয়েন করাতে গেলে, মানে অন্য দল থেকে আসতে গেলে, আমাদের জেলার মারফতে রাজ্যের পারমিশন নিয়ে করতে হয়। এরা জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, তারা মনে করেছেন এই ব্যক্তিকে দলে নিলে আমার দলের শ্রীবৃদ্ধি হতে পারে, আমার দলে ভালো হতে পারে। তাই এই সিদ্ধান্ত জেলা বা রাজ্য তারা নিয়েছেন। চাকরি রক্ষার দাবিতে এবার পথে শিক্ষকরা। টেট পাশের শর্তে চাকরি করা যাবে, চাকরি হারা করা চলবে না। অবসরের নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি সুরক্ষিত করতে হবে। আর কি কি দাবি রয়েছে এই মুহূর্তে আমরা সেই মিছিলে নজর রাখবো, এবং তাদের সেই প্রতিবাদে কি তারা বার্তা পৌঁছতে চাইছেন আমাদের রিপোর্টার সুজয় পাল জানাবেন। সুজয়, একেবারে দেখো, সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার নিচে এই সংগঠনটি রয়েছে, প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটির তরফ থেকে আজকে শহরের বুকে মিছিল করা হয় এবং এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউ, সেখানে তারা জমায়েত এবং সেখানে তাদের প্রতিবাদ সভা চলছে। আমি ভাস্কর ঘোষ, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ আহ্বায়ক, তার সঙ্গে কথা বলবো। মূল দাবিগুলো কি কি দাদা একটু যদি বলেন। আজকের মিছিলটা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে মূল দাবি হচ্ছে যে বিগত 1 তারিখ 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে যারা চাকরি করছেন, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের কাজে নিযুক্ত
যাদের টেট পাস করা নেই তাদের সকলকে টেট দিতে হবে আগামী 2 বছরের মধ্যে, এবং টেট পাস করতে না পারলে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে। এখন সমস্যাটা হলো যে এই মামলা চলাকালীন সময়ে এনসিটি যে মানে সাবমিশন করেছে, লিখিত রিটেন নোট অফ সাবমিশন দিয়েছে, সেখানে তারাই যে বিভিন্ন সময়ে সময়ে মানে নতুন আইন আসার আগে পুরনো আইনের বলে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে যে ছাড় দেওয়া ছিল, সেই ছাড়ের কথাটা তারা বেমালুম ভুলে গিয়ে একটা মিথ্যা সাবমিশন দেন। আমরা বলছি যে এই যে রায়টা হয়েছে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রিভিউ করুক। রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার 1.5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এরা উদ্যোগ নিয়েছে, এরা কেউ কেউ ফাইলও করেছে। পশ্চিমবঙ্গের হিরণময় নীরবতা পালন করে চলেছে। আমরা বলছি যে কেন্দ্র সরকার ওখানে হস্তক্ষেপ করুক এবং দরকার পড়লে পার্লামেন্টে আইন নিয়ে এসে আইন সংশোধন করুক। আইনগতভাবেই রায়টা ভুল। এনসিটি তার নিজের নোটিফিকেশন দিয়ে পরেই বলছে যে 27শে জুলাই 2011-র আগে যেসব রাজ্যে এই ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকারা নিয়োগযুক্ত হয়েছেন তাদের নিয়োগটা, তাদের কি বক্তব্য, তারা কি দাবি তুলতে চাইছেন এই মিছিলের মাধ্যমে এবং এখন তাদের এই অবস্থানের মাধ্যমে। ধন্যবাদ। বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়ল এবার কোন্নাগড়ে। ছড়া কেটে বিধায়কের নামে নিরুদ্দেশ পোস্টার পড়ল নবগ্রাম অঞ্চলে। বিজেপির নামে পোস্টার দেওয়া হয়েছে। রাস্তার হাল খারাপ, ভোটের পর থেকে এলাকায় বিধায়ককে দেখা যাচ্ছে না, কোনো কাজেই বিধায়ক কাঞ্চন মল্লিককে পাওয়া যায় না অভিযোগ করেছে বিজেপি। তিনি এলাকায় যান, কাজও হচ্ছে, জবাব দিয়েছেন কাঞ্চন মল্লিক। দিন কয়েক আগে উত্তরপাড়ায় পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে বিধায়ককে দেখা যায়নি বলে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যে। বিধায়ককে শুধুই মোবাইল ফোনে দেখা যায় বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কাউন্সিলর। আমরা কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে যে বর্ষার সময় আমাদের কানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল, বিধায়ককে আমরা নট এ সিঙ্গেল ডে আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তো যাই, এবার সেই যদি দেখতে না পাই তাহলে সারা বছরে তাদের চশমা পড়া উচিত, আর নইলে তাদের সারা বছর ওখানে থাকা উচিত। যে কাজের কথা বলছি সেই কাজগুলো তো আমার ল্যাড থেকেই 2টো রাস্তা হয়েছে নবগ্রামের, পথশ্রী প্রকল্পেরও কাজ হচ্ছে, এমএলএ ল্যাডেরও পথের কাজ হচ্ছে। এই বছরে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তো মানে পথের কাজটা যে হবে, প্যাচ কাজ হওয়ার পরও সেগুলো ধুয়ে যাচ্ছে। এরপর তো সেই কাজগুলো শুরু হয়েছে, জেলা পরিষদের সঙ্গেও কথা হয়েছে, সেখান থেকেও পথের কাজ, রাস্তার কাজ শুরু হয়েছে। এরপরেও যদি ওনারা দেখতে না পান, আমি তো এই বিজয় সম্মেলনী থেকে ঘুরে এলাম, তাহলে তাদের চশমার প্রয়োজন, আমার তো নয়। আমি এই ভিত্তিহীন অভিযোগের কি উত্তর দেবো? মালদার দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ শাসক নেতার দাদাগিরির কথা জানতে পারছি। রাজস্থানে কর্মরত সেনা জওয়ানকে মানিকচকের এনায়েতপুরে জমি কিনতে বাধার অভিযোগ, ফোন করে হুমকি দিয়েছে তৃণমূল নেতা আনোয়ার আলী, এমনটাই অভিযোগ সামনে আসছে। সুব্রতোষের সঙ্গে কথা বলে জানবো। সুব্রতোষ, এই যে নেতার দাদাগিরি, যে শাসক দলের নেতার কথা আমরা জানতে পারছি, সে কি বলছেন? দেখো, আনোয়ার আলী এই শাসক দলের নেতা এবং এই এনায়তপুর অঞ্চলের, শুধু তাই নয়, তার স্ত্রী হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তো এখন তিনি চাইছেন না যে সেই সেনা জওয়ান কোনো জমি কিনুক। মানে ঘটনা হচ্ছে, যে জমি নিয়ে গণ্ডগোল, সেই জমিটা সেই সেনা জওয়ান কিনতে গেছিল এবং জমির মালিক তিনি দিতে রাজি, এবং এই দুপক্ষের মধ্যে এগ্রিমেন্টও হয় এবং তিনি অগ্রিম টাকাও দিয়ে দেন। কিন্তু যেহেতু নিজে যেটা অভিযোগ যে এই তৃণমূলের নেতা তিনি জমির ব্যবসা করেন, জমির কেনা বেচা করেন এবং সেখানে জমি মাফিয়া বলে তিনি পরিচিত, অভিযোগ উঠছে এমনটাই। এবং সেই তিনি কিন্তু এই জমি কেনা নিয়ে বাধা দেন। বাধা দেওয়ার পরে তিনি যখন না মানে শোনেননি বিষয়টা, তখন তাকে ফোনে হুমকি দেন, ফোনে সরাসরি থ্রেট দেন যে তিনি নাকি তৃণমূলের নেতা, বড় নেতা, এবং তার স্ত্রী পঞ্চায়েতের মেম্বার, এবং খুব স্বাভাবিকভাবেই তার বড় প্রভাব রয়েছে। এবং তিনি এতটাও বলেন যে লিগাল ইললিগাল বলে কিছু নেই, আইনি কি বা বেআইনি নিয়ে কোনো কিছু নেই। তিনি একদম হুমকির সাথে বলেন এই জমি যাতে সেই সেনা জওয়ান না কেনে, যদি কিনতে চায় বা কিছু হয় তাহলে তিনি খুনের হুমকি পর্যন্ত দেন। তিনি বলেন যে তাকে মাটিতে পুঁতে দেবেন, তিনি ডাকলে তার এক ইশারাতে কয়েক হাজার মানুষ আসতে পারে, এই ধরনের হুমকি তিনি দিতে থাকেন। শুধু তাই নয়, তার এই সেনা জওয়ানের এক দিদি থাকেন, সে তার তিনি একলা ছিলেন, তার কারণ ইতিমধ্যেই ফোনে কর্মরত জওয়ানকে হুমকির যে অডিও তা ভাইরাল হয়েছে। আমরা সেই অডিও শোনাবো, কিন্তু TV9 বাংলায় এই অডিও সত্যতা যাচাই করে।
उठे जमीन लेना कुछ जरूरी हाव, कुछ दरकार हाव। हाँ भैया, वो तो दरकार है, मेरे को रखना है। जरूरत पड़े जरूरी है, जब जरूरत पड़े। नहीं ना, मेरा जब जरूरत फिर पड़ जाएगा तो फिर मैं दे देगा तुमको, कोई असुविधा नहीं है। मेरे को नहीं बेचना, मैं TCR नहीं किनेगा। मैं बोल रही हूँ का कि तेरी खाला जो हाव बीड़े में, ओके भी जो 5 बीघा का 7 बीघा पा रही हूँ, तो कल परसों में जाके ले लाऊं। नहीं देखो, वो सब बात नहीं बोलो, वो सब बात मेरे को नहीं बोलेगा तो ठीक है। अच्छा, उठो बात नहीं बोले से ठीक है। ताई जो ये में जमीन ले रहा तो 5000 में मेरा है। मैं महाने का मेंबर भी है, मेरी बहू मेंबर है तृणमूल कांग्रेस की AITC की। तो ताई जो ये में जमीन लेगा, झमेला तो होगी, तो तय जान रहा। कहाँ का झमेला होगा बताओ तो देखो। हाँ होगा, उठो परे वाला बात है। ताई जो अभी जमीन ले रहा, मैं छोटू है, मेरे वीर 1000 आदमी रेडी है, तय ले और तय चैलेंज रहा तेको, तय कितना बड़ा बोस है, तय महाना হচ্ছেটা কি? জঙ্গল রাজ চলছে, লুট রাজ চলছে, চটিচাটা পুলিশ, পশ্চিমবঙ্গের তৃণমূলের ঊর্ধ্বধারী পুলিশ কমপ্লেন করেছে, হয়তো এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা নাই। এই রকম মানুষ ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে যে ঘটনাটা বলবো একই রকম, কিন্তু জায়গাটা আলাদা। সিউড়িতে সেখানে চাঁদার জুলুম, সেনাকর্মী এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। ডাক্তার দেখাতে যাওয়ার কথা বললেও কোনো রকম তাদেরকে ছাড় দেয় না দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে সেনাকর্মী এবং তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। 10 থেকে 12 জন হামলা চালালেও এখনো পর্যন্ত একজন আটক। আমি ঠিক এই প্রশ্নটাই আমার সহকর্মী হিমাদ্রির কাছে নিয়ে যাবো। হিমাদ্রি, এই ঘটনা 10 থেকে 12 জন চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একজনকে মাত্র পুলিশ আটক করতে পেরেছে। পুলিশ কি খুঁজছে বাকিদের? এই মুহূর্তে কি ভূমিকা আর কি ঘটেছিল ঘটনাটা? দেখো, দুবরাজপুর থেকে ওই সেনাকর্মী তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য শিউড়ি আসছিল। শিউড়ি ঢোকার ঠিক মুখেই বড় বাগান, সেই বড় বাগানের কাছে 10 থেকে 12 জন তাদের পথ আটকায় এবং চাঁদা চায়। তারা বলে ডাক্তার দেখানোর টাইম আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানে আসার সময় চাঁদা দেবে, কিন্তু সেই কথা শুনতে নারাজ। এরপর বাকবিতণ্ডা, এরপর সেনাকর্মীকে রাস্তায় ফেলে 10 থেকে 12 জন বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ। বাধা দিতে যায় তার স্ত্রী ও সন্তানকেও মারধর করার চেষ্টা করা হয় এবং স্ত্রীকে মারধর করা হয়। এই খবর পেয়ে শিউড়ি থানার পুলিশ যখন যায় এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে, যদিও ইতিমধ্যে একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে, বাকিদের খোঁজ চালাচ্ছে এবং ওই সেনাকর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের লিখিত অভিযোগ দায়ের করা হয় তার পক্ষ থেকে। এবং শিউড়ি থানার পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে যে ওই যুবককে আটক করা হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হবে। কি কারণে সেনা জওয়ানের শরীরে এইভাবে হাত দেওয়া হলো? ধন্যবাদ। TV9 বাংলার খবরের জের মোহাম্মদবাজার থানার 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো বীরভূম জেলা পুলিশ। এই 2 পুলিশ কর্মীর বিরুদ্ধে জোর করে ট্রাক মালিকদের থেকে টাকা তোলার অভিযোগ। টাকা তোলার ভিডিও সামনে এনে অভিযোগ জানায় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশন। লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ মোহাম্মদবাজার থানার বিরুদ্ধে। আজই খবর সম্প্রচার করে TV9 বাংলা। এরপরই 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো বীরভূম জেলা পুলিশ। শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্ত। ঘটনার কড়া নিন্দা করে জানালেন জেলা পুলিশ সুপার। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। ইনকোয়ারিতে এই যে 2 জন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য 2 জনকে আমরা সাসপেন্ড করেছি। ও 2 জনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি। এই যে ঘটনা হয়েছে এটা খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে আপনাদের এই ঘটনার নিন্দা করছি। এটা একদম উচিত না। তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে, আমরা ইনকোয়ারি করছি, ডিটেইলড ইনকোয়ারি হবে, প্রিলিমিনারি ইনকোয়ারি হয়ে গেছে, অ্যান্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টাল অ্যান্ড লিগাল অ্যাকশন নেওয়া হবে। সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে, এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, মানে মোহাম্মদবাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। আমরা এই ঘটনা আমাদেরও নজরে এসেছে এবং যেটা সব থেকে দেখা যায় অত্যন্ত তৎপরতার সাথে
মাননীয় এসপি সাহেব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে নিলম্বিত করা হয়েছে এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। বিজেপির কাজটাই হচ্ছে শুধুমাত্র টিভি মিডিয়ার সামনে এসে এই সমস্ত কথা বলা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের পাশে ছুটে যাচ্ছেন, সেখানেও নানা রকম মন্তব্য শুভেন্দু অধিকারীর মুখে বা সুকান্ত ভট্টাচার্যের মুখে শোনা যাচ্ছে। এই ঘটনা মানুষ তো নিজের চোখে দেখছে, কাজে মানুষই বিচার করবে, আগামী দিনে তাদের জবাব তারা পাবে। এই মুহূর্তে কলেজ স্কয়ারের দিকে নজর রাখবো, সেখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বক্তব্য রাখছেন। রাষ্ট্রপতি আদিবাসী হলে তাকে মানে না, নিজের দলের যদি প্রধান হয় তাকে পর্যন্ত পেটায় আদিবাসী হলে। আমার জেলাতে দুজন আদিবাসী মহিলা বিজেপি জয়েন করেছিল, তাদেরকে তৃণমূলে ফেরত নিয়ে গিয়ে নাকখত দিয়েছিল, দণ্ডি কাটিয়েছিল রাস্তার মধ্যে, কারণ এরা আদিবাসী বিরোধী। তাই আদিবাসী বিরোধী আজকে মিছিলে সকালে আসুন, আমরা হাঁটি এবং ডাক দিই যে আদিবাসী বিরোধী সরকারকে, প্রান্তিক মানুষের বিরোধী সরকারকে আমরা উৎখাত করে তুলবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশ আপনাদের চিৎকার শুনে রাস্তা খুলে দিয়েছে, একবার পুলিশকে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান, চটি জানার জন্য কি জানেন তো। আর পুলিশকে একটু জাতীয়তাবাদী বানাতে হবে, দেশভক্ত বানাতে হবে। পশ্চিমবঙ্গের পুলিশ না মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে পাকিস্তান ভক্ত হয়ে যাচ্ছে, বাংলাদেশ ভক্ত হয়ে যাচ্ছে। শোনা হবে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা কলেজ স্কয়ারে নজর রেখেছি খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিল কলেজ স্কয়ার থেকে জরিনা ক্রসিং পর্যন্ত যাবে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। প্রদীপ্ত, তাহলে মিছিল কি শুরু হচ্ছে? হ্যালো, চেক চেক চেক। দেখো মিছিল মিনিট দুয়েক হলো এই মিছিল শুরু হয়েছে। একেবারে আমার সহকর্মী তুষার ঘটক যে ছবি তুলে ধরছে, দেখো সেখানে নেতৃত্ব দিচ্ছেন রাহুল সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন একাধিক আদিবাসী বিধায়ক, বুধিরাই টুডু রয়েছেন নীলাদ্রি শেখর দানা। এবং আজকের মিছিল থেকে যে বার্তা তারা দেবেন তা হলো যখন গোটা রাজ্য জুড়ে শুধু আদিবাসীদের ওপরে অত্যাচার নয়, মহিলাদের ওপরে অত্যাচার চলছে এবং তা নিয়ে তাদের যে লাগাতার আন্দোলন লড়াই সেটাকে কিন্তু তারা সামনে রাখছেন এবং এই লড়াই তারা ধারাবাহিকভাবে করবেন সেই বার্তাও কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন এই মিছিল থেকে। এবং আদিবাসী যে সমস্ত মানুষজনরা এসছেন তারা তাদের যে অস্ত্র শস্ত্র, তীর ধনুক, সেই ধরনের কুঠার, এই সমস্ত কিছু কিন্তু তারা সঙ্গে করে নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে সেই মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে, যা শেষ হওয়ার কথা রয়েছে জরিনা ক্রসিংয়ে। একাধিক বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। রাহুল সিনহা থেকে শুরু করে সুকান্ত মজুমদার সকলেই ইতিমধ্যে এসেছেন। কিছুক্ষণের মধ্যে এই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীরও। আর শ্রমিক ভট্টাচার্যের মিছিলে থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে কিন্তু তিনি আজকের মিছিলে উপস্থিত থাকতে পারেননি। তবে মিছিলে এই মুহূর্তে মিছিলের প্রথমাংশ কিছুটা এগোলো, পিছনের অংশ কিন্তু এখনো মিছিল শুরু হয়নি। মিছিল সাজাতে হয়তো তাদের কিছুটা লঙ্ঘিত হচ্ছে, বিঘ্ন ঘটছে এবং সেই কারণেই তুমি যে ছবিটা দেখাচ্ছ তার পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে থাকবে, কিন্তু তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাইবো কলেজ স্কয়ার থেকে সেই মিছিল শুরু হলো। আমরা একেবারে মিছিলের সামনে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার রয়েছে। হটাও, আদিবাসী বাঁচাও, মহিলা বাঁচাও, তফসিলি বাঁচাও, বাংলার মানুষকে বাঁচাও। কারণ এই সরকার থাকলে বাংলার সাধারণ মানুষের বাঁচার অধিকার থাকবে না। অতএব এই সরকারের যতক্ষণ পর্যন্ত বিদায় না হবে মানুষ তার দৈনন্দিন কাজ সঠিকভাবে করতে পারবে না। এক গুন্ডাইজম, লুট আর ধর্ষণ, এই পাশবিক অত্যাচারের জন্য এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে না পারবো আমরা রাস্তায় থাকবো। আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলা তৃণমূল কংগ্রেস মুক্ত করা যাবে, গুন্ডাদের হাত থেকে মুক্ত করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই লড়াই তাদের। সুশোভন আমাদের অপর প্রতিনিধি রয়েছে, তার কাছে চলে যাবো। সুশোভন, ওই কোন যায় জানেন সেভাবে
দেখো ইতিমধ্যেই যে মিছিল সেই মিছিল কিন্তু শুরু হয়ে গেছে। সুকান্ত মজুমদার সহ অনেকে রয়েছে এই যে মিছিল, এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ যে সামনে যারা রয়েছেন একেবারে তুমি দেখতে পাচ্ছ যে একাধিক নেতৃত্ব তারা রয়েছে, সব মিলে কিন্তু এই যে মিছিল, এই মিছিলের যে বিষয় যেভাবে আক্রমণ করা হয়েছে সেই বিষয়টাকে সামনে রেখে আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর যারাকে বলবো যে মিছিলের একেবারে পুরো দিকটা দেখানোর জন্য যে সব মিলে কিন্তু যে এই মিছিল এই মাত্র শুরু হলো এবং একেবারে জরিনা ক্রসিং পর্যন্ত যাবে। স্বাভাবিকভাবে যে বক্তব্য সেটা হলো যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং বিশেষ করে যে আদিবাসী যে সমাজ এবং যে ঘটনা ঘটেছে এই পুরো বিষয়টাকে সামনে রেখে দিদি আজকের বার্তা মিছিলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভাবছেন ওনার কাছে গায়ের ভোট আছে, উনি সম্ভবত ভুলে গেছেন সম্ভবত 2005 সালে জঙ্গলমহলে সোনামণি মুর্মু যাকে অত্যাচার করা হয়েছিল, পুলিশের মারে যার চোখ বেরিয়ে এসেছিল, আর সেই দিন যখন সিপিএম যখন ইগনোর করেছিল, সিপিএম জনজাতির মানুষদেরকে উপেক্ষা করেছিল, তার ফলস্বরূপ জঙ্গলমহল থেকে সিপিএম চিরকালের জন্য মুছে গেছে। তোমাকে আরো একবার দেখাবো আমার চিত্র সঙ্গে দীপঙ্কর জানাকে বলবো একেবারে এই মিছিলের দেখালো মিছিলের সামনের দিকে এবার অংশটা দেখানোর চেষ্টা করব যে একেবারে এই যে মিছিল সেই মিছিল কিন্তু একেবারে সামনের দিকটা দেখানোর চেষ্টা করব। সব মিলে কিন্তু এই মিছিল শুরু হয়েছে এবং একাধিক নেতৃত্ব বিজেপির তারাও রয়েছে। সঙ্গে থাকো, আমি প্রদীপ্তর কাছে চলে যেতে চাইবো। প্রদীপ্ত, যে আওয়াজটা বারবার করে কানে আসছে নামসা মাদলের আওয়াজ, আমরা দেখতে পাচ্ছি রাহুল সিনহার হাতে তীর ধনুক, কোথাও গিয়ে খগেন মুর্মু যার উপরে হামলা হয়েছে, কোথাও গিয়ে বারবার কি এই যে জিনিসগুলোকে ব্যবহার করা হচ্ছে সেখান দিয়ে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি? একেবারেই তাই, এবং এই মিছিলের ক্ষেত্রে সেই কারণেই আদিবাসী মানুষজন এসছেন যার তারা তাদের বংশ পরম্পরায় ব্যবহার করে থাকেন। এই মিছিলে যারা এসছেন এরকম আমরা একবার কথা বলে নেব। বুদিরাই টুডু তিনি রয়েছেন। আজকের এই মিছিলে আপনাদের যে তীর ধনুক সেগুলোকেও আপনারা নিয়ে এসছেন, কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমরা এটাই বার্তা দিতে চাই, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনি ভয় পেয়েছেন, আজকে দলে দলে সমস্ত আদিবাসী সমাজ আজকে বিজেপির দিকে চলে যাচ্ছে। এইবার তাদেরকে আটকানোর জন্যে, তাদেরকে ভয় দেখানোর জন্যে আজকে আমরা দেখেছেন আজকে উত্তর মালদার সাংসদ আজকে খগেন মুর্মু মহাশয়ের উপরে আজকে যেভাবে প্রাণঘাতী তারা আক্রমণ করেছেন তার আজকে আমরা ধিক্কার জানাই। আদিবাসী সাংসদকে রক্ষা করতে পারে, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোয়, সেই সরকার তার পদে বসে থাকতে পারে। তাই আমরা চাইছি যে আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন জানিয়েছি যে তারা এই সরকারকে সরানোর জন্য, আদিবাসী বিরোধী প্রান্তিক মানুষ বিরোধী সরকার সরানোর জন্য আবার যেন উলগুলানের ডাক দেয়, সর্বাত্মক বিদ্রোহের ডাক দেয়। বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে আমি সিম্পল বার্তা দিতে চাই যে মুসলিম ভাইদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল উস্কানোর চেষ্টা করছে। আপনারা উস্কানিতে রাস্তায় নেমে দেশের সম্পত্তি ক্ষতি করবেন না। সেটা করতে গেলে আপনাদের মুর্শিদাবাদের মতো অবস্থা হবে। কোনো সময় কেন্দ্রীয় বাহিনী নামবে কোর্টের নির্দেশে, এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী কোনো ব্যবস্থা নিলে পরে আপনাদের জীবন যাবে, আপনাদের পরিবারের লোকের ক্ষতি হবে, তৃণমূলের নেতাদের কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ। কারণ সরকারকে কোথাও গিয়ে জানান দিতে হবে যে তারাও তৈরি আছে, তারা আর মুখ বুঝে সবকিছু মেনে নেবে না। প্রকৃত আমরা ছবিটা দেখাচ্ছি যেখানে মিছিলের দুটো প্রান্তের ছবি আমরা দেখছি। একদিকে সুশোভনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যেখানে একদম সামনের সারিতে সুকান্ত মজুমদার রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য রাখছেন, এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি রাহুল সিনহা, সেখানে হাতে তীর ধনুক, তো কখনো ধামসা মাদলের আওয়াজ। প্রদীপ্ত, এই মিছিল এখন কতদূর পৌঁছলো, কতদূর যাচ্ছে?
দেখো এই মিছিল মেডিকেল কলেজের যে 3 নম্বর গেট রয়েছে মিছিলের একদম অগ্রভাগ সেখানে রয়েছে এবং মিছিল ক্রমশ এগিয়ে আসছে। এই মিছিল শেষ হওয়ার কথা রয়েছে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এবং লড়াই তারা চালিয়ে যাবেন এই বার্তা দিতেই আজকে তাদের পথে নামে। এবং তুমি জানো যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপরে গত 6ই অক্টোবর নাগরাকাটায় যে হামলা হয়েছিল তার প্রতিবাদে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি বিভিন্ন জেলাতে তারা কর্মসূচি নিয়েছে, জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন দিচ্ছে। যা শুরু হয়েছে 13 তারিখ থেকে, যা চলবে 16 তারিখে, তার সঙ্গে সাযুজ্য রেখেই সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই আজকে শহর কলকাতায় এই রাজ্যের বিজেপির যে শীর্ষ নেতারা রয়েছেন তারা পথে নেমেছেন এবং মিছিলে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি, জগন্নাথ সরকার, রাজ্যের একাধিক বিধায়ক, নীলাদ্রি শেখর দানা, বুদি রায় টুডু সহ। সুশোভন, তুমিও নজর রাখো, আর কিছুক্ষণ পর ডোরিনা ক্রসিং এ গিয়ে মিছিল পৌঁছবে। সেখানে পৌঁছানোর পর তারা কি বক্তব্য রাখে, নজর থাকবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নজরে বাংলার বিধানসভা নির্বাচন। ইডি সহ 22টি সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বৈঠকে থাকবেন বিএসএফ, শুল্ক, আয়কর দফতরের কর্তারা। নভেম্বরের প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সায়ন্ত, আমি জানতে চাইবো যে এই বৈঠকে মূলত কাদের কাদের সঙ্গে বৈঠক হবে, একটু ডিটেল বলো, এবং মূলত কোন কোন বিষয়গুলোকে জোর দিয়ে দেখা হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ঢুকে যাচ্ছে, তখন বললো তোমার এখন নেব না, বলে তোমায় তো আমি শুরুতেই বলছি। আর এমনকি কালো টাকা যে ইলেকশনে ব্যবহার করা হয় সেই বিষয়গুলোকে এই যারা যারা মূলত উদ্ধার করে, যারা যেসব এজেন্সি, তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে যাতে সমন্বয় রক্ষা করে কাজ করা যায়, এমনকি কোন রকম বিশৃঙ্খলা ছাড়া যদি ইলেকশন যাবতীয় কন্ডাক্ট করা যায়, সেটাই মূলত কিন্তু লক্ষ্য নির্বাচন কমিশনের। আর এর পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে একটা বড়সড় চিন্তা রয়েছে, যে কারণে বিএসএফ কেও এই বৈঠকে ডাকা হয়েছে। তারাও এই বৈঠকে বসে থাকবে, সীমান্ত করে পুরো বন্ধ সিল করে দেওয়া যায়, যাতে কোনোভাবে অনুপ্রবেশ না ঘটতে পারে বা কোনোভাবে যাতে বিশৃঙ্খলা কেউ না ঘটাতে পারে কোনো অনুপ্রবেশকারী, সেই বিষয়টিও কিন্তু এই বৈঠকের মাধ্যমে নিশ্চিত করা হবে। তবে এই বৈঠক নির্বাচন কমিশনের আগামী নভেম্বর মাসের প্রথম দিকে বৈঠক হবে বলে আপাতত সূত্রের খবর। সেখানে প্রত্যেককে এখানে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। শুভজিৎ। বেশ, ইডি সহ 22টি সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। নভেম্বর মাসে বৈঠক হবে। অন্যদিকে 26-এর আগে বলা ভালো, 26-এর নির্বাচনের আগে এসআইআর নিয়ে কিন্তু রাজনীতির পারদ চড়চড় করে চড়ছে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলা জুড়ে আগুন জ্বলবে, আবারও হুঙ্কার দিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যদি হয় তাহলে কি করবে, আগুন জ্বলে যাবে, আগুন। মমতা ব্যানার্জি দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে। পার্থ ভৌমিক ছাড়ুন, পার্থ ভৌমিকের তো চুনোপুটি মার আছে, এর কথা ছাড়ুন। মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে। বলে বুঝতেই পারছেন এই এসআইআর নিয়ে রাজনীতি কিন্তু এই মুহূর্তে চরমে। এসআইআর হোক বা না হোক, দক্ষিণ 24 পরগনার 31টি আসনই তৃণমূল কংগ্রেস পাবে, চ্যালেঞ্জ করছেন কে? শওকত মোল্লা। পরিকল্পিতভাবে এসআইআর হলে প্রয়োজনে দিল্লি গিয়ে আন্দোলন হবে। কোনো জায়গায় পরিকল্পিতভাবে একটা ভোটারকে বাদ দিলে বৃহৎ আন্দোলনের পথে আমরা হাঁটবো। এসআইআর করুন আর মোদি করুন, অমিত শাহ করুন, যাই করুন, দক্ষিণ 24 পরগনায় 31টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে, কেউ আটকাতে পারবে না। এটা অন ক্যামেরা চ্যালেঞ্জ নিয়ে আমি এই কথাগুলো বলছি। এসআইআর নিয়ে সুর চড়ালেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আদিবাসী, সংখ্যালঘু মহিলাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, সাবধান হন। ঘাটাল টাউন হলে বিজয় সম্মেলনীতে এই বার্তা মানস ভূঁইয়া। শোনাবো কি বলেছেন তিনি। এসআইআর তীক্ষ্ণ দৃষ্টিতে বিশ্লেষণ করে করো। টার্গেট মেয়েরা, টার্গেট মুসলিম, টার্গেট আদিবাসী, অতএব সাধু সাবধান। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, জীবন যাবে, একটা নামও কাটতে দেব না। কিন্তু যদি আবার যুবকরা, ছাত্ররা মনে করে আমি তো মুক্ত, আমি সন্ধ্যাবেলা একটু সান্ধ্য বাসরে বসে ঢুকু এইসব তো হবে না, আমি বের করে দেবো, পারি একদম দল থেকে বের করে দেবো। মায়ের সম্মান যে যুবক রক্ষা করতে পারবে না, দলের ইজ্জত যে
যুবক রক্ষা করতে পারবে না। সে যুবক তৃণমূলে নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। ঘাটাল ফিরিয়ে দে ভাইরা, কি ঘাটাল হবে তো? ঘাটাল ফিরিয়ে দাও, এই আওয়াজ তোলো। এসআইআর ইস্যুতে এবার রাজ্যের মন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রের মন্ত্রী। অন্যায়ভাবে একজনেরও নাম বাদ গেলে লন্ডভন্ড করার হুঁশিয়ারি সাবিনা ইয়াসমিনের। পাল্টা নথি না থাকলে সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। যদি ভাঙচুর করেন কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে। ঠিক এভাবেই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে। আর কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিত ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। কারণ যারা আজকে বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য, তারা হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না, বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।